নিলাম যে নিজেকে একটা পানিশমেন্ট দিব, সেটা হচ্ছে কমন এরর খাতা বানাইছিলাম। বড় মিস্টেক করে ফেলেছিলাম আমার এডমিশনে। শুধু তো সফলতার কথা বলবো না, যে ভুলগুলো করছিলাম সেগুলো জানা উচিত। কথা হচ্ছে ডিপ্রেশন আসতে পারে, 2 রকমের ডিপ্রেশন কাজ করছিল আমার মাঝে। অনলাইন থেকে একদম ডিস্ট্রাক্টেড ছিলাম, আমি ফেসবুক চালাই নাই, আমি ইউটিউব দেখি নাই, এগুলো করে এমন না। পজিশন আছে 2216, তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আর আমার কথা নয়, বরং আজ শুনবো এক সফলতার গল্প। এডমিশন নামক জার্নিটা সফলভাবে পাড়ি দিয়ে মেডিকেলকে নিজের গন্তব্য বানিয়ে নেয়ার এই সাফল্য অনেক স্টুডেন্টেরই স্বপ্ন। কখনো টিচার হিসেবে, কখনো অভিভাবক হিসেবে এই জার্নিটা খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে আমার। তাই মনে হলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। বাঁধন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ২২১৬তম স্থান লাভ করেছে। বাঁধনের এই জার্নিটা চলো ওর থেকেই শুনে নিই। আসসালামু আলাইকুম, আমি আফিয়ার আলম বাঁধন। আগে ছিলাম স্কুল স্টুডেন্ট, কিছুদিন আগে ছিলাম কলেজ স্টুডেন্ট, এখন একজন মেডিকেল স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি আবারও আলহামদুলিল্লাহ। তো আজকে গল্পটা হচ্ছে আমার এডমিশন জার্নি নিয়ে। জানি না কতটুকু শেয়ার করতে পারবো, শুধু কিছু জিনিস শেয়ার করতে চাই। আর গল্পের শুরুটা ছিল খুবই আমার জন্য খুবই মানে ভালো ছিল আর কি। আর শেষটা তো হ্যাপি এন্ডিং দিয়ে শেষ হয়েছে। আর মাঝে জার্নিটা খুবই বোরিং ছিল, এই মাঝে জার্নিটাই আর কি বলবো। তো শুরুটা করতে হলে ইন্টারমিডিয়েট লাইফ থেকে করতে হয়, কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফের শেষে যে যুদ্ধে নামি আমরা সবাই, খুবই একটা কম সময় পাই, 3 মাস সময়, এটা দিয়ে আসলে কিছুই হয় না আমার মতে। তো শুরুটা করতে চাইলে যদি আর কি অ্যাডমিশনে নামতে চাই, তো আমার মনে হয় যে ইন্টারমিডিয়েট লাইফ থেকে নামা উচিত। তো এতটুকু শুধু ধারণা ছিল যখন কলেজে ভর্তি হই, স্কুলের এরিয়াটা পার করে যখন কলেজে ভর্তি হই, তখন শুধু এতটুকুই ধারণা ছিল যে আফটার টাইম আমাকে একটা যুদ্ধে নামতে হবে, আর হচ্ছে এখান থেকে লাইফ সেটেল হবে, এরকম কিছু কথাবার্তা আর কি অনেক শুনছিলাম। যে এটা এটা আমাকে মরণ পর্যন্ত শুনতে হবে, এরকম টিচাররা অনেক কথাবার্তা বলতো আর কি। তো ওইসব কথাই শুধু কানে বাজতেছিল যে এরকম হবে, বাট জানতাম না যে হচ্ছে এডমিশনটা আসলে কি, এডমিশনে কি করতে হয়, এসব জানা ছিল না। তারপর আস্তে আস্তে উদ্ভাসী একাডেমি করা হয়েছিল। তো ওখানে ভাইয়ারা ভালো মতো, একটা ভাইয়াদের সাথে একটা ভালো ওয়েল আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো ওখান থেকে জানতে পারি মেডিকেল কি, ইউনিভার্সিটি কি, বুয়েট কি, এগুলো আসলে ওখান থেকেই জানা। তো আফটার টাইম দেখা যায় যে মানে আমি ফেল করি কলেজে। কলেজে ফেল আছে এটা মানে জানতামই না, বুঝতামই না যে কলেজে এসে ফেল করতে হবে। আমি ফেল করি, আইসিটিতে ফেল করছিলাম মনে হয়। তো হচ্ছে ফেল করার পর বাসা আসতাম যখন, তখন মানে ১ম যেদিন আরকি আমি রেজাল্ট পাইছিলাম, কুইজের রেজাল্ট ছিল মেবি। তো হচ্ছে কিভাবে বাসায় আসবো, বাসায় এসে কেমনে কি বলবো, এটা নিয়ে খুবই চিন্তায় পড়ছিলাম। মানে ফ্যামিলির কাছে এসে ফেইলের আলাদা ডেফিনিশন পেলাম। আবার গুড স্টুডেন্ট, ব্যাড স্টুডেন্ট, এগুলো সব আলাদা, আলাদা ডেফিনিশন ফ্যামিলির কাছ থেকেই পাওয়া হয়েছিল। তো এদিক থেকে একটা ভালো আমি রিলিজ পেয়েছিলাম যে হচ্ছে সমস্যা নাই, আ পড়াশোনাটা এভাবেই চালিয়ে যাও। মানে এরকম কথাবার্তা আরকি। কখনো আরকি ডিপ্রেশনে যাওয়া হয়নি যে আমি ফেল করছি। এই এতটুকু রাস্তা, কলেজ থেকে বাসা আসতেই যতটুকু আরকি ডিপ্রেশন ফিল করছিলাম এতটুকুই। তারপরে এসে আবার সেই পড়ার টেবিলে যাইতাম। একটু টেবিলটা নিয়ে বলি। টেবিলটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা ছিল। মানে রুমের মধ্যে অন্য জিনিস এলোমেলো থাকলেও আমার টেবিলটা খুবই গোছানো ছিল। সো ওই টেবিলে মনে হচ্ছে আমাকে বারবার ডাকতো যে পড়তে বস এমন একটা অবস্থা। তো টেবিলে পড়তে বসতাম, পড়াশোনা শেষ করতাম, আবার উঠতাম। মানে এইভাবেই টেবিলেই খাওয়া-দাওয়া, টেবিলেই সব, এখানেই হইতো। তারপরে এভাবে ইন্টারমিডিয়েট লাইফটা শেষ হয়। কিন্তু মানে পড়াশোনার কথা যদি বলি যে কিভাবে পড়াশোনা করেছিলাম ইন্টারমিডিয়েটে, সেটা হচ্ছে কলেজে এই যে ফেল করতাম, এই যে মানে খারাপ রেজাল্ট মাঝে, মাঝে করা হইতো, এগুলো নিয়ে ডিপ্রেশন ছিল না। মানে মাথায় চিন্তাও আসতো না যে কিভাবে আবার ভালো করব। যেভাবে পড়তেছিলাম সেভাবেই পড়ে যাচ্ছিলাম। যে আমি তো পড়ি। মানে এতটুকু আমার নিজের উপর আত্মবিশ্বাস ছিল, ভরসা ছিল যে আমি তো আর পড়াশোনা ছাড়া অন্য কিছু করতেছি না। সো পড়াশোনার মধ্যেই আছি। তো ফ্যামিলিও আমার প্রতি একটা প্লিজড ছিল যে হচ্ছে পড়াশোনা তো করতেছো, সমস্যা নেই। ফেল করো আর যাই করো, পড়াশোনা তো করো। পড়াশোনা ছাড়া তো অন্য কোনো কাজ করি নাই। আ তো দেখা যায় যে এইভাবে পড়তে, পড়তে নিজের বইগুলা নিজেই পড়ার চেষ্টা করতাম। আর আমার একটা খুবই মানে ভিতর থেকে মানে একটা জিনিস কাজ করতো যে হচ্ছে বইগুলো তো আমাদের জন্যই বানানো। আর এখানে না বোঝার কিছু নাই। যদিও না বুঝি কিছু, অনেক কিছুই বুঝি না। তো বাসায় ভাইয়া ছিল। ভাইয়ার কাছে রাতে ১০ টার পর আমাকে একটা টাইম দিত যে এই ১০ টার পর এইটার সময় আমি এসে তার কাছে পড়তে পারবো। এই টাইমটুকু। তো ৩-৪ দিনে প্রবলেম গুলা খুঁজে বের করে রাখতাম। তো ভাইয়ের কাছে ১০ টার পর গিয়ে বুঝে নিতাম যদি আরকি প্রবলেম থাকতো। তারপর
ভাইয়ের কাছে কেমিস্ট্রি, ফিজিক্সটা কমপ্লিট হয়ে যেত। তারপর আমি যেহেতু উদ্ভাসী একাডেমিক করেছিলাম, ওখানে ভাইয়াদের সাথে একটা ওয়েল আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো ভাইয়াদেরকেও দেখা যায় যখন তখন মেসেজ দেওয়া, ভাইয়াদের কাছে যাওয়া, ভাইয়ারা বুঝিয়ে দিত, খুব ভালো মতোই বুঝিয়ে দিত। তারপর হচ্ছে আর ম্যাথের ক্ষেত্রে দেখা যেত যে কলেজ টাইমে, টিফিন টাইমে স্যারদের কাছে যেতাম। আমার ম্যাথের টিচাররা আমার কাছে কলেজে খুবই, খুবই, খুবই ভালো মানে ছিল। আমার অনেক হেল্পফুল মানে ছিল ওই কলেজের ওই সময়টা, টিফিনের পিরিয়ডটা আরকি। স্যারদের কাছে গিয়ে বুঝতাম। স্যারেদেরকেও ডিস্টার্ব করতাম আর আমি দাঁড়ায় দাঁড়ায় স্যারদের কাছে ম্যাথ বুঝতাম, খুবই ভালো লাগতো আর কি। তো এইভাবে কলেজ লাইফটা শেষ হয়। কলেজের এখানে হচ্ছে মেইন থিমটা ছিল আমার কাছে আমি মানে বই পড়তাম, অন্য কিছু পড়তাম না। তো ভাইয়া এসে মাঝে মাঝে বলতো আমাকে যে এইভাবে সবকিছু পড়ো এ টু জেড, একটু মানে স্পেসিফিক পড়াশোনা করো, যেভাবে মানে একটু টেস্ট পেপার দেখো, এটা দেখো, ওটা দেখো। আমি শুনতামই না, ওই বই পড়ে যেতাম, যে ফেল করি আর যাই করি, আমি আমার পড়াটা পড়ে যাবো, কোনো কিছু গ্যাপ রেখে বোঝাও হইতো না। কনফিডেন্ট নিয়ে পরীক্ষা বসতে যাইতাম আর কি, যে আমি সব পড়ে আসছি। তো ওইভাবে একরকম দাগানো হলো। তারপরে ইন্টারমিডিয়েট লাইফ শেষ। শেষের পর জানতে পারলাম যে হচ্ছে মেডিকেল, মানে আমার আগে থেকে এরকম প্রিপারেশন ছিল না যে কি পড়তে হবে হ্যান ত্যান, এগুলো ছিল না। আমি আমার দায়িত্বটুকু জাস্ট পালন করে গেছিলাম। তারপরে ইন্টারমিডিয়েটের শেষের দিকে তার মানে ইয়ার শেষের দিকে রেজাল্টের পর প্রিপারেশন নিব মেডিকেলের। তারপর জানতে পারলাম যে হচ্ছে আমি যেভাবে পড়ছি এভাবেই মেডিকেলের প্রিপারেশন নিতে হবে আর কি, যে রেগুলারিটি মেনটেন করতে হবে, দাগায় বই দাগায় পড়তে হবে, বইয়ের এ টু জেড এক্সট্রা রাইটার কভার করতে হবে, এইসব আর কি। তো আমি এদিক থেকে নিজেকেই বুঝাইলাম, বলি নাই কখনো যে আমার প্রিপারেশনটা আসলে এরকমই ছিল। নিজেকে বুঝাইলাম যে হচ্ছে হ্যাঁ আমি তো এইভাবেই পড়ছি, বই দাগাইছি। মানে ইম্পর্টেন্ট লাইন না হোক, বাট আমি তো আমার কাছে ইম্পর্টেন্ট লাগছে, এগুলো তো আমি দাগাই ফেলছি অলরেডি। তারপরে হচ্ছে উন্মেষের বই দেখে দেখে দাগানো, দাগাইলাম, পড়লাম। তো দেখা গেল যে হ্যাঁ এভাবেই তো চলতেছে। বাট খুব যে একটা নিজে থেকে ইয়াদ করতাম যে পারতেই হবে, এরকমও আসে নাই। আমি তো আমার রানিং পথেই আছি, আব্বু আম্মুর স্বপ্ন যদি এতে পূরণ হয়ে যায় তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো তারপর হচ্ছে এভাবেই যাইতাম। তার কোচিং এ ভর্তি হওয়ার পর দেখা যেত যে আমার বাসা ছিল হচ্ছে মিরপুর ১৪ তে, আমার কোচিং ছিল ফার্মগেটে। তো আমার জন্য প্রতিদিন যাওয়া আসাটা একটা সময় লস হইতো। সব মিলে দেখা যেত ৫-৬ ঘন্টা চলেই যেত। সব তো আমার কাছে মনে হলো যে এই ৫-৬ ঘন্টা আমি যদি বাসায় ইফেক্টিভলি পড়তে পারি, আমার একটু কনফিডেন্ট গ্রো করবে। তারপরে হচ্ছে নিজের প্রতি স্যাটিসফ্যাকশন ও কাজ করবে। তো সব মিলিয়ে হচ্ছে পরে কোচিং আরকি ১৫ দিন মনে হয় আমি রেগুলার ছিলাম। তারপরে বাসায় পড়তাম। বাট কোচিং পরীক্ষাগুলাও মাঝে, মাঝে দিতাম, মাঝে, মাঝে দিতাম না। বাট বাসায় রোজ পরীক্ষা দিতাম অনলাইনে। উৎকর্ষে দিতাম, উদ্ভাসে দিতাম, রেটিনায় দিতাম। মানে যেখানে যে এক্সাম পাইতাম এক্সামগুলো কভার করার চেষ্টা করতাম। আর এভাবে আরকি এক্সাম দিতাম। কিন্তু দেখা যেত যে হচ্ছে একটা আমি বড় মিস্টেক করে ফেলেছিলাম আমার এডমিশন এ। শুধু তো সফলতার কথা বলব না, যে ভুলগুলো করছিলাম সেগুলোও জানা উচিত। আ ভুল ছিল আমার এরকম যে 4th উইকলি পর্যন্ত মেডিকেল আমার উইকলি ছিল হচ্ছে আ ১১ টার মতো। তার মধ্যে 5th উইকলি পর্যন্ত মেবি আমার নাম্বার হচ্ছে আমি লক্ষ্যই করিনি যে আমার নাম্বার এভারেজে 70% উঠতেছে বা কোনদিন 65% এরকম। তো এটার পিছনে কারণ মানে এভারেজ এরকম কনস্ট্যান্ট ছিল। তো আফটার আ টাইম একদিন নিজেকে নিয়ে বসলাম আরকি যে এরকম হওয়ার কারণটা কি? নাম্বার আগাচ্ছেও না, আবার এরকমই থাকতেছে। পরে হচ্ছে দেখলাম সবগুলা উইকলি শিট বের করে আম্মুসহ ধরে বসলাম আরকি যে কি, কি ভুল করছি। দেখি যে আমি সেম ভুল সেম টপিক থেকে করছি সবগুলা। তো এটা মানে চিন্তা না করে হেসেই দিলাম যে হচ্ছে এই ভুলগুলা করছি সেম জায়গা থেকে বারবার ভুল। তো আমার এটাকে তো ঠিক করা আমার কাছে ইজি। যেহেতু আমি সেম জায়গা থেকে ভুলগুলো করতেছি বারবার। তারপরে আ ডিসিশন নিলাম যে নিজেকে একটা পানিশমেন্ট দিব। সেটা হচ্ছে কমন এরর খাতা বানাইছিলাম। ওই সময় মানে একদিনে আমি জুলজি, বোটানি এই ২ টার হচ্ছে কমন এরর খাতা বানাইছিলাম। পুরা বই মানে মানে ২০ সেকেন্ড করে হোল্ড করে, করে যেগুলো আমি বুঝি না, যে পেজটা থেকে যতটুকু আমার জানা নাই আর যেখান থেকে আমি ভুল করি ওই অতটুকুই আমি একটা ১০ পেজের, জুলজির জন্য ১০ পেজ, বোটানির জন্য ১২ পেজ এরকম করে, করে কমন এরর গুলো লিখে রেখেছিলাম। যে এইখান থেকেই তো ভুল করব। এক্সট্রা যে কোয়েশ্চেন গুলো আসতেছে আমি তো ওখান থেকে ভুল করতেছি না। নেক্সট এ কোনো এক্সাম হলে আমি এখান থেকেই ভুল করব। তো হচ্ছে আমার কাছে ওগুলো সব কাভার ছিল। এমন করতে কেমিস্ট্রি, ফিজিক্স সবগুলারই আমি এভাবে কাভার করেছিলাম। তো দেখা যায় যে উইকলির আগে আমি ওগুলা জাস্ট মানে রিক্সায় যখন যাইতাম তখনও দেখে যাইতাম। তো দেখা যেত আমি আর ওই সেম ভুল করি না। আল্টিমেটলি আমি সেম ভুল করি নাই। তো এইভাবে টার্গেট ছিল। আবার টার্গেট করেছিলাম এরকম যে এক্সামের আগেরটাতে কি করব? মানে ৩ মাস
আগে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি এক্সামের আগের রাতে কি পড়বো। এক্সামের আগের রাতে পড়া আমি দেখছিলাম যে হচ্ছে আগে থেকে যেহেতু উদ্ভাসিত ছিলাম, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এগুলো আমার কাছে আগে থেকে হয়ে কমপ্লিট ছিল আরকি। মেরিট্রিক্স পড়া। তো জানা ছিল যে আসলে কিরকম টাইপের প্রশ্ন হবে বা কিরকম আসতে পারে। এরকম তো ধারণা আগে থেকেই ছিল। তাই হচ্ছে মানে সবকিছু কভার করা ছিল আগে থেকে। তো কোন চ্যাপ্টার আমি এক্সামের আগের দিন পড়বো, অর্গানিক পড়বো এগুলো আগে ফিক্সড করা ছিল। এক্সামের আগের দিন ডিপ্রেশনে যেন না যাই যে কি পড়ছি। এতদিন পড়াশোনা করে এসে সেই দিন হেলাফেলায় নিজেকে রাখার ইচ্ছা ছিল না আরকি। তো ওইভাবে ওইদিন কভার করেছিলাম। আর এদিকে কমন ইয়ারের খাতা ছিল। আমার একদিনে সব বই রিভাইজ দেওয়ারও আমার একটা ক্যাপাবিলিটি হয়ে গিয়েছিল আরকি। এই কমন ইয়ারের খাতাটা মেক করার কারণে। তো এইভাবে মানে গেল উইকলি গুলো গেল কিন্তু আমার নাম্বার বাড়ে নাই। ওই 75% পর্যন্ত সর্বোচ্চ মনে হয় আমার নাম্বার 79 উঠছিল একবার। ঠিক আছে? উন্মেষের পরীক্ষায়। আমার নাম্বার ওরকমই ছিল। তারপরে এভাবে যখন শেষ হলো, পরীক্ষার ৭ দিন আগে দেখা যেত যে মানে সবাই বলতো যে বারবার রিভিশন দিতে হবে। রিভিশন না দিলে মেডিকেল আর কি পসিবল না। তো এটা কাজ করতো যে সবাই যেহেতু একই কথা বলতেছে অবশ্যই কথাটা অনেক ইফেক্টিভ হবে। তো আমি কি করতাম যে হচ্ছে রিভিশনটা কিভাবে দিব বুঝতাম না। বাট ৭ দিন আগে এসে মনে হলো যে রিভিশনটা কিভাবে দেব? অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে ১ম এ ৩০ সেকেন্ড করে পেজ হোল্ড করে রিভিশন দেই। তারপরে দিয়েছিলাম ২০ সেকেন্ড করে পেজ হোল্ড করে মানে একটা করে পেজ ২০ সেকেন্ড করে ধরে রেখেছিলাম। আর দেখে যাইতেছিলাম যে কোন লাইনটা ইম্পোর্টেন্ট ছিল ওখান থেকে। আবার লাস্টে এসে ১০ সেকেন্ড আর হচ্ছে পরীক্ষার আগের দিন ৫ সেকেন্ড করে রিভিশন দিয়ে চলে গেছি। তো ওই রিভিশন আর কমন এরর হচ্ছে আমার মেডিকেলে আ আমার দিক থেকে চেষ্টা করার এক মূল কারণ ছিল আরকি। হ্যাঁ? আর হচ্ছে আল্লাহর কাছে তো মানে চাওয়ার কোনো ত্রুটি রাখি নাই। মানে এত বাজেভাবে চাইছিলাম আল্লাহর কাছে যে সবসময় আমার মোনাজাতে ছিল হচ্ছে আব্বু-আম্মুর আশাটা যেন পূরণ হয়। এতগুলা মানুষের স্বপ্ন আমার সাথে জড়িয়ে ছিল। আমার বাসায় ৪ জন মানুষ ছিল। ৪ জন মানুষেই দেখা যেত আমি প্রিপারেশন নিছি আর কষ্ট করছে হচ্ছে ওরা। সো এতগুলা মানুষের আশা ভরসার জায়গাটা নষ্ট করতে মানে ইচ্ছা ছিল না আরকি। নিজের যতটুকু ছিল সবটা দিয়েই চেষ্টা করছিলাম। কত রাত জাগছি এখন আর এইগুলো মনেই হয় না যে কি করছি কি না। এখন মনে হয় যে কি প্রিপারেশন নিছি। আমার আম্মু-আব্বুর দোয়াটাই কাজে লাগছে। তো এইভাবে আরকি শেষ হয়েছিল। আর এখানে কথা হচ্ছে ডিপ্রেশন আসতে পারে। ২ রকমের ডিপ্রেশন কাজ করছিল আমার মাঝে। সেটা হচ্ছে এক্সাম হলে গিয়ে কি নার্ভ ধরে রাখতে পারবো কিনা। আর একটা ডিপ্রেশন ছিল হচ্ছে আ মানে রেজাল্ট যদি খারাপ হয় এটা কি করব? মানে হচ্ছে রেজাল্ট খারাপ হওয়ার কারণ একটাই হইতে পারে। সেটা হচ্ছে নার্ভ ধরে না রাখাটা এক্সাম হলে গিয়ে। আরেকটা মানে মাথার মধ্যে সবসময় মানে ঘুরতেছিল যে সেকেন্ড টাইমারদের এবার শুধু 3 মার্কস কাটা যাবে। তো এই জায়গায় আমি তো মানে সবসময় বাসার মধ্যে আমি সবসময় এই কথাটাই বলতাম। এবার সেকেন্ড টাইমাররাই সব সিট নিয়ে নিবে। আমি ফার্স্ট টাইমার হয়ে এই জায়গায় কি করব? হিউজ নাম্বার পেয়েও দেখা যাবে যে মানে আসে নাই সিট এমন হইতেও পারে। বাট ওটাই হইছে। তারপরে মানে এমনিই শেষ হয়েছিল। বাট আমি হিউজ মানে এমন না যে আমি অনলাইন থেকে একদম ডিস্ট্রাক্টেড ছিলাম। আমি Facebook চালাই নাই, আমি YouTube দেখি নাই। এগুলো করি এমন না। Facebook চালাইছিলাম। সেটা হচ্ছে যে মানে ৩ দিন ৪ দিন পর আইডি ডিঅ্যাক্টিভেট ছিল। অ্যাক্টিভ করতাম, দেখতাম। আবার ওই সাথে ০.৫ ঘন্টার মধ্যে আবার বের হয়ে যেতাম। আর YouTube এ আমি হিউজ মানে রিলস মানে শর্টস দেখছিলাম আরকি। শর্টস গুলা ছিল সবগুলা আরকি মেডিকেল রিলেটেড এগুলা দেখছিলাম। মেডিকেল স্টুডেন্টের লাইফস্টাইল এগুলা দেখতেছিলাম শর্টস এর মধ্যে। সবসময় আমি শর্টস দেখতাম মানে হচ্ছে কয়টা মেডিকেল আছে, কোন মেডিকেল গুলো ভালো এগুলা দেখতাম আরকি সবসময়। মানে যেগুলা আমাকে একটু ইনফ্লুয়েন্সড করবে আরকি। তো আর জার্নিটা মেডিকেল যে ৩ মাসের আমি শুরু করছিলাম না, ওই ৩ মাসের শুরুটাই ছিল ভালো। কিরকম? আ ভাইয়া বই নিয়ে আসছিল উনমেষ থেকে। এনে দেখে যে আমার হাতের মধ্যে মানে আমার ট্যাব ছিল, ফোন ছিল না। ট্যাবের মধ্যে আমি ফেসবুকিং করতেছিলাম মনে হয়, স্ক্রল করতেছিলাম। তো ওই সময় ভাইয়া এসে বলল, জাস্ট একটা কথাই বলছিল যে, এখন যা করবা, যেমন করবা ৩ মাস পর তেমন একটা রেজাল্ট হাতে পাবা।" তো এই কথাটাই কানের মধ্যে সারাক্ষণ বাজতো যে, এখন যা করব ৩ মাস পর আমি ভাইয়ার কথাকে অনেক মানে আমার জীবনের খুব প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। সো প্রায়োরিটি দিয়েছিলাম। ওই কথাটাই ধরেছিলাম যে যেমন করব তেমন ফল পাবো আরকি। সো কি ঘন্টা, কি ১২ ঘন্টা, কি ১৩ ঘন্টা, কি ১ ঘন্টা এইগুলা কানে নেওয়ার চেষ্টা করিনি যে আর প্রায়োরিটি দেওয়ারও চেষ্টা করিনি যে কতক্ষণ পড়বো, কতক্ষণ টেবিলে থাকবো এইসব না। আমার কথা হচ্ছে আমি আমার দায়িত্বটুকু পালন করব। ঘুমানোর সময় ঘুমাবো, খাওয়ার সময় খাবো আর হচ্ছে পড়াশোনার সময় পড়াশোনাটাই করার চেষ্টা করব। বাট যা করব মন দিয়ে করব। হ্যাঁ? তো ঘুম খুব ভালো মতো হয় নাই। খাওয়া-দাওয়াও মানে প্রেশারের খাওয়া-দাওয়া হয় নাই আরকি। প্রেশার কাজ করত সবসময়। তো হচ্ছে পড়াশোনাটাই করার চেষ্টা করছিলাম। তো ৩ মাস পরে তো জানি না কি হবে, ভালো হবে না খারাপ হবে। আল্টিমেটলি যেন আয়নার সামনে যদি নিজেকে দাঁড় করাই কখনো যেন মানে কোনো কিছুর যেন কমতি না থাকে যে হচ্ছে আমি তো এটা করি নাই।
তো আলটিমেটলি এইভাবে জার্নিটা শেষ হয়েছিল। আর আমি খুবই হচ্ছে মুনিবা মাঝারি মানে এদের হচ্ছে কোটগুলো শুনতাম, খুব ভালো লাগতো। ওনার একটা কথা ছিল এরকম যে সাম ওয়ার্ডস আর সো স্ট্রং দ্যাট ক্যান চেঞ্জ ইউর ডিএনএ। আসলে আমার লাইফেও এরকম অনেক কথা ছিল যেগুলো আমাকে আসলে সবসময় হিট করতো, ভালো কাজ করার জন্য হিট করতো অবশ্যই। খারাপ কথা ভালো কাজ করার জন্য হিট করে, এর থেকে ভালো আর কি হতে পারে। তো আলটিমেটলি হচ্ছে ওই দিনটা আসলো 17 তারিখ তো আমার এডমিশন পরীক্ষা ছিল। 17 তারিখ এক্সাম দিলাম। এক্সাম দেওয়ার সময় এক্সাম দিয়ে এসে যখন বাসায় হচ্ছে মিলাইতেছিলাম কয়টা হলো কয়টা না হলো, তো আমি বাদ দিয়ে আমার ফ্যামিলি সবাই মনে হয় জেনে গিয়েছিল যে আমার একটা সিট হবে, একটা সিট হলো আমার মনে হয় হবে। তো আর কি পরে অপেক্ষা করলাম 1 দিন না 2 দিন, 19 তারিখে মেবি রেজাল্ট দিল। রেজাল্ট হচ্ছে আমার থেকে আমার আম্মু আর আমার ভাবি বেশি এক্সাইটেড ছিল। হ্যাঁ, আমি চুপ করে বসেছিলাম, কি করব জানি না, মাথার পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিল ওই সময়টায় যে কি হবে জানি না। তারপরে হচ্ছে হঠাৎ করে রেজাল্ট, ভাবি দেখছিল রেজাল্টটা। তো হঠাৎ করে দেখি যে 78 পাইছি, মানে আমার টার্গেট ছিল আমি পাবো 82 বা 83 এরকম, তো 78 চলে আসছে নাম্বার। তো এইটা দেখার পর মানে চোখ কিছু হয় নাই। তো 78ও তো এর আগের বার মানুষের অনেক ভালো একটা সিরিয়াল আসছিল, পজিশন আসছিল আর কি। তারপর হচ্ছে দেখি যে আমার পজিশন আছে 2216, তো আলহামদুলিল্লাহ অনেক, আমার কাছে অনেক, আমি অনেক হ্যাপি এটা নিয়ে, প্লিজড আর কি। তো হচ্ছে আহ, এই সময়টা আসলে বলে বোঝানোর মতো না যে ওই সময়টা কি ফিলিংসটা আসছিল, তবে কান্না করছিলাম যে হচ্ছে কি হলো, কি ভাবছিলাম আর কি আসছিল। বাট আম্মু ভাবি এরা সবাই তো মানে সুখে, মানে সুখের কান্না কিরকম হয় ওদের দেখে আমি দেখছি, সেদিন ওদের দিকে শুধু তাকাইছিলাম যে কিভাবে এরা কান্না করতেছে, এত ভালো লাগে এদের মধ্যে কাজ করতেছিল। আমার ফ্যামিলিতে ডাক্তার নাই, এটা হলো মেন একটা অভাব ছিল আর কি। তো অভাবের এই জায়গাটা পূরণ করতে পারছি আলহামদুলিল্লাহ। আর আব্বু স্বপ্ন ছিল, আব্বু 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 আমাকে কন্টিনিউ যখন কথা বলতো ফোনে ডাক্তার মা বলে ডাকতো। বাট যেদিন আমি রেজাল্ট পেয়েছিলাম মানে ওই সময়টা আব্বুকে কল দিচ্ছিলাম যে আজকে অন্তত ডাকো ডাক্তার মা বলে। বাট আব্বু ওই সময় কলটা ইমিডিয়েট ভাবে ধরতে পারেনি, পরে আবার ধরছে মনে হয়, পরে আব্বুর সাথে কথা হয়েছে। তা আব্বু তো সেই খুশি সেই খুশি। তো ফ্যামিলির মানুষ খুশি, আমিও খুশি, ওদেরকে খুশি করতে পেরে অনেক ভালো লাগছে আর কি। আর পরে তো হচ্ছে চলে গেলাম সিলেট। তো সিলেট মেডিকেল বরাবরই আমার পছন্দের ছিল, আমি দেখতাম সিলেট মেডিকেল মানে হচ্ছে অনেক বড়, কি বলি, মেডিকেল গুলো 37টা মেডিকেল যখন দেখতাম ইউটিউবে ভিডিওতে, তো দেখা যাইতো যে আমার খুব পছন্দের একটা মেডিকেল ছিল সিলেট মেডিকেল। হ্যাঁ, তো এই ভালো লাগছে আমি আমি আমার প্রতি স্যাটিসফ্যাকশন আমার কাজ করে। তো হচ্ছে আমি খুশি আর কি এই অবধি। আহ, আজকে এই অবধি থাক। জানি না কতটুকু বলতে পারছি, এতদিনের লং জার্নি কি আর আমি এই কয়েক মিনিটে উঠাই দিতে পারবো, তবে চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি জীবনের প্রতিটা ধাপ এভাবে শেষ করতে পারি, ফ্যামিলি মানুষকে নিয়ে আগাইতে পারি। এই অবধি। আসসালামু আলাইকুম।